ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। টেকনিক্যাল চার্ট প্যাটার্ন, এটা পার্ট 3 পর্ব, এবং এই ভিডিওগুলোতে মোস্ট কনফিউশনাল যে ম্যাটারগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং আগের ভিডিওতে ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নের ডিপ ডিটেলসটা বলেছি, এবং এটাও বলেছি যে এইখান থেকে যেরকম ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নে যেটা আমরা দেখেছিলাম, চলুন একটু দেখিয়ে দিই। ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নে কি দেখেছিলাম? এটা আমরা দেখেছিলাম যে প্রাইস রেঞ্জ ধীরে ধীরে ন্যারো হয়ে আসছে, এবং ন্যারো হতে হতে আইদার প্রাইস উপরের দিকে ব্রেকআউট করতে পারে অথবা নিচের লেভেলে ব্রেকআউট করতে পারে। যে কোনো একটা দিকে ব্রেকআউট করবে, কিন্তু কোন দিকে ব্রেকআউট করবে সেটা কনফিউশনাল। বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে এই ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্নটা। তো যদি এখানে যে ইউটিএল রয়েছে, এই ইউটিএল আর এলটিএল যদি হরাইজন্টাল হয় তাহলে বিষয়টা কি হবে? তাহলে প্যারালাল চ্যানেল হয়ে যাবে। তখন প্রাইস রেঞ্জ কিন্তু শ্রিঙ্ক করবে না, ন্যারো হয়ে আসবে না। তখন অ্যাজ ইট ইজ প্রাইস রেঞ্জ আগের মতোই থাকবে। তো বিষয়টা কীরকম দাঁড়াবে? এইরকম দাঁড়াবে প্রাইস রেঞ্জ। তো সেইটা সম্পর্কেই পারফেক্ট এন্ট্রি কিভাবে নেওয়া যায় সেই সম্পর্কেই ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে, এবং খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব। ছবিটা অতি অবশ্যই নোট করে নেবেন। শেষ পর্যন্ত একটু দেখতে থাকুন ধৈর্য ধরে, তাহলে পুরো বিষয়টা বুঝতে অসুবিধা হবে না। আদারওয়াইজ কিন্তু কনফিউশন থেকেই যাবে আগের মতোই। তো ঠিক আছে, মনে করে নেওয়া যাক প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছিল। তো আপ ট্রেন্ডে যেতে গিয়ে প্রাইস কি করলো? প্রাইস আগের যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলে এ বিন্দুতে গিয়ে রিয়েক্ট করলো, এবং রিয়েক্ট করার পর প্রাইস কি হবে? বেশ খানিকটা উঠে যাওয়ার পর প্রাইস কারেকশন হবে, এবং প্রাইস কারেকশন হওয়ার পর প্রাইস কিন্তু কিছুটা নিচের দিকে নেমে আসলো। প্রাইস নিচের দিকে নেমে আসবার পর এখানে দেখা যাচ্ছে 25% কারেকশন হয়েছে। আফটার টেকিং 25% কারেকশন, প্রাইস এগেন পুল ব্যাক এবং আপ ট্রেন্ড কন্টিনিউড আপ টু নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। এখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ছিল না, কিন্তু মার্কেট এক্সস্টেড হয়ে গেছে। সি বিন্দুতে গিয়ে মার্কেট এক্সস্টেড হয়ে গেছে। বি বিন্দুতে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এখানে সি বিন্দুতে গেছে, এবং সি বিন্দুতে গিয়ে মার্কেট এক্সস্টেড হয়েছে। মার্কেটের এক্সহশন হয় যে সময় বায়ার্সরা টায়ার্ড হয়ে পড়ে, এত হাই প্রাইসে বায়ার আর নেই, সেলারদের কাছে হয়তো স্টক রয়েছে, এবং যারা এখান থেকে অ্যাকুমুলেট করে করে গেছে তাদের কাছেও স্টক রয়েছে, কিন্তু এখানে বায়ার্স হারিয়ে গেছে। তখন কিন্তু প্রফিট বুকিং স্টার্ট হয়েছে, এবং প্রফিট বুকিং স্টার্ট যদি হয় এই জায়গাতে, তাহলে কোনো না কোনো সময়েতে হয়তো দুই একটা দেখা যেতে পারে, কিন্তু মোটামুটি প্রাইস স্মুথ নেমে আসবে, এবং একটা সেল জেনারেট হবে এই সি লেভেল থেকে, সি পয়েন্ট থেকে, এবং এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কি বলবো চিহ্নিত হয়ে যাবে একদম। মার্কেট এক্সহশনের পর এখানে সেল জেনারেট হয়ে যাবে, এবং সেল প্রথমে তো প্রফিট বুকিং শুরু হবে, তারপর প্যানিক সেলিং শুরু হবে, এবং শুরু হতে হতে টার্গেট লেভেল অতি অবশ্যই যারা প্রাইস অ্যাকশন লেভেল নিয়ে কাজ করে তারা এই জায়গাটা চট করে বুঝে নেবে, এবং টার্গেট লেভেল দিয়ে দেবে। আগের রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু সাপোর্ট লেভেল ধরে নিয়ে এটাকে টার্গেট লেভেল দিয়ে দেবে, এবং প্রাইস কিন্তু সেই জায়গাতেই যদি 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 সেই জায়গাতেই এসে সাপোর্ট করে, হয়তোবা প্রাইস নিচের লেভেল পর্যন্ত আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে, অথবা এই লেভেলেতেই 90% চান্স এই লেভেলেতেই কিন্তু প্রাইস আবার রিয়েক্ট করবে। এই রেজিস্ট্যান্স লেভেলটা তখন কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে যাবে। সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে যাবার পর প্রাইস কিন্তু আবার পুল ব্যাক হবে, এবং পুল ব্যাক হওয়ার পর আগের যে লেভেলেতে
পুল ডাউন হয়েছিল প্রাইস, সেই লেভেলটাকে কিন্তু এখানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে রিঅ্যাক্ট করবে, এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে রিঅ্যাক্ট করলে প্রাইস কিন্তু আবার নিচের দিকে ফল ডাউন করতে পারে। আদারওয়াইজ এইখানে যদি কোনো বিগ প্লেয়ার্স এন্ট্রি হয় ই পয়েন্টে বিগ প্লেয়ার্স এন্ট্রি হলে প্রাইস কিন্তু আপ হবে, ওপরের দিকে যাবে, এবং একটা বা দুটো দিন বা দুটো ক্যান্ডেল, একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেল জি পয়েন্ট পর্যন্ত প্রাইসটাকে উপরের দিকে তুলে নিয়ে যাবে। তারপর কিন্তু এইখানে যারা মানে ফুট স্টেপ ফলো করেছে তারা কিন্তু প্রফিট বুকিং শুরু করে নেবে। এই কারণের জন্য, কারণ তারা অনেকটাই প্রফিট পেয়ে গেছে, এবং তারপর কিন্তু এইচ পয়েন্ট পর্যন্ত এসে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সাপোর্ট লেভেল হিসেবে রিঅ্যাক্ট করতে শুরু করবে। মানে সিএইচ লেভেলটা তখন কিন্তু সিইএইচ লেভেলটা এইচ পয়েন্টে এখানে কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, এবং এইচ পয়েন্ট থেকে প্রাইস এগেন কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি করবে। মানে আপ ট্রেন্ড কন্টিনিউয়েশন চলতেই থাকবে 25% কারেকশানের পর। 25% কারেকশান জেনারেলি আমরা দেখতে পাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে। কিন্তু যদি প্রাইস ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট পর্যন্ত ফিরে চলে আসে, এখানে ব্রেকআউট না পাওয়া যায়, এফ পয়েন্ট পর্যন্ত চলে আসবার পর হতে পারে এই জায়গায় কোনো বিগ সেলার এসে গেল। এখানে তো প্রথমে একটা তো এই যে এখান থেকে মানে ট্রেন্ডটাকে রিভার্স করা হয়েছে, এখানে একটা বিগ প্লেয়ারের ভূমিকা ছিল এখান থেকে বেশ কিছুটা সময় পর্যন্ত, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল হতে পারে, তিনটে ক্যান্ডেল হতে পারে, কিন্তু তারপরেতে এখানে প্যানিক সেলিং শুরু হয়েছে, এবং প্যানিক সেলিং শুরু হওয়ার পর এত প্যানিক মার্কেটে জেনারেট হয়েছে, এত রিটেলার ঢুকে গেছে যে এখানের যে সাপোর্ট লেভেলটা ছিল সেই সাপোর্ট লেভেলটা ব্রেক করে এইচ লেভেলটাকে, মানে এ বি ডি এফ যে লেভেলটা ছিল এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু প্রাইস নিচের দিকে জি পর্যন্ত ডাউন হয়ে চলে গেছে। এইখানে ডাউন হয়ে চলে যাবার পর কিন্তু প্রফিট বুকিং একসময় শেষ হয়ে যাবে, তখন রিটেল সেলাররা কিন্তু আর প্রফিট বুকিং করবে না, তখন তাদের হাতে আর কোনো মানে স্টক থাকবে না। বিগ প্লেয়ার্স কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে না, বিগ প্লেয়ার্সরা আবার কিন্তু মানে অ্যাকুমুলেট করতে চেষ্টা করবে লোয়ার প্রাইসে, এবং তারা তখন অন্য কোনো বিগ প্লেয়ার্স এখান থেকে প্রাইসটাকে আবার ওপরের দিকে তুলতে শুরু করবে। কিন্তু এখানে যে মার্কেট সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে ABCDFH লেভেলে যে মার্কেট সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে, 33% কারেকশানের পর এইচ লেভেলেতে গিয়ে প্রাইস কিন্তু আবার নিচের দিকে নামবার চেষ্টা করবে, এবং নিচের দিকে নামবার চেষ্টা করলে প্রাইস কিন্তু কন্টিনিউয়াস প্যাটার্ন শো করবে। এখানে এই লেভেলটাকে, সাপোর্ট লেভেলটাকে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ধরে নেবে, এবং ধরে নেবার পর 33% প্রাইস কারেকশান দেখা যাবে, এবং দেখা যাবার পরে নিচের দিকে নামতে শুরু করবে। যদি 33%-এর থেকে বেশি নিচে নেমে যায় এবং তারপরে প্রাইস কারেকশান হয়, তাহলে কিন্তু আমাদের যতক্ষণ না পর্যন্ত প্রাইস এইচ পয়েন্টে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো এন্ট্রি নেব না, ঠিক আছে? তো যদি দেখা যায় যে প্রাইস 33% কারেকশান হয়েছে, হওয়ার পর আবার উপরের দিকে ঘুরে আসছে, তাহলেও কিন্তু এই জায়গাতে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করতে পারে, আবার একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করতে পারে, করে উপরের দিকে ঘুরে যেতে পারে। কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে পারফেক্ট এন্ট্রি। এখানে আফটার 33% কারেকশানের জন্য যে এন্ট্রি পয়েন্টটা ছিল, এই এন্ট্রি পয়েন্ট মানে কারেকশানের যে টপ লেভেল, এই যে লেভেলটা জি পয়েন্টে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, এই লেভেলটা কিন্তু মার্কেট এক্সস্টেড লেভেল। সুতরাং এই লেভেলটাকে যখন ক্রস করে প্রাইস আবার নিচের দিকে যাবে এবং এই জায়গাটায় আমরা এন্ট্রি নিতে পারবো। এই জায়গাটাকে আমরা নিশ্চিত করে ধরবার জন্য, মানে এই এন্ট্রি লেভেলটাকে নিশ্চিত করে ধরার জন্য, বা উপরের লেভেলে এ পয়েন্টটাকে নিশ্চিত করে ধরার জন্য, এখন এই যে পয়েন্টটা, এটা এ পয়েন্ট, এখন এখানে আমরা আরেকটা অ্যানাদার এ পয়েন্ট নিতে পারি। এই এ পয়েন্ট দুটোকে নিশ্চিত করবার জন্য আমরা ভলিউম বার কনসিডার করতে পারি, অথবা ভলিউম বার তো কনসিডার করবই, এবং এর সঙ্গে আমরা কনসিডার করব RSI 60-40 রেঞ্জ। এবং RSI 60-40 রেঞ্জের জন্য চ্যানেলেতে যে ভিডিও RSI এর ওপরে দেওয়া আছে সেটাকে আপনারা দেখে নিতে পারেন, এবং দেখে নিয়ে ঠিক কোন জায়গায় এন্ট্রি হতে পারে সেটা কিন্তু বিচার বিবেচনা করতে হবে। বারবার বলে দিচ্ছে যে প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করলেও প্রাইস অ্যাকশনের জাজমেন্টটা আমাদের সঠিক আছে কিনা এটাকে জাস্টিফিকেশন করার জন্যই কিন্তু ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করে। তবে যেহেতু ইন্ডিকেটরগুলো সবই প্রাইস অ্যাকশন হবার পরে তৈরি হয়, তাই এখান থেকে ভবিষ্যৎবাণী করা যায় না। তো ভবিষ্যৎবাণী করতে গেলে কিছু প্যাটার্ন, প্রাইস অ্যাকশন লেভেল এবং ক্যান্ডেলের চেহারা, এগুলোকেই গুরুত্ব দিতে হয় সবথেকে বেশি।
তো যদি আমরা RSI লেভেলেও এন্ট্রি পাই তাহলেও কিন্তু আমাদেরকে কি দেখতে হবে, তো সেটার দেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে। সেটা দেখার জন্য মনে করা যাক প্রাইস উপরের দিকে যাচ্ছিল, এখানে যেতে যেতে এই জায়গাতে গিয়ে মানে এই যে রেড কালারের রেজিস্ট্যান্স একটা লেভেল তৈরি হয়েছিল, এই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যামার প্যাটার্ন, এটা রিভার্স হ্যামার বলা হয়। তো এই রকম হ্যামার প্যাটার্ন এখানে বুঝিয়েই দিচ্ছে যে মার্কেট রিজেক্ট করছে আর উপরের দিকে যেতে চাইছে না। এবং তারপর এখানে আমরা দেখছিলামও ভলিউম যে বারগুলো, এই ভলিউম বারগুলো ক্রমশ আপ হচ্ছে, ফলে প্রাইস আপ হচ্ছিল। এখন ভলিউম বার আস্তে আস্তে নামছে। এখন এই ভলিউম বার তার থেকে এই ভলিউম বার কিন্তু অনেক ছোট এবং ক্যান্ডেলের বডিও অনেক ছোট, তার মানে এখানে মার্কেট এক্সস্টেড হয়ে পড়ছে। ঠিক আছে, তো এর পরের ক্যান্ডেল আমরা ওয়েট করবো এবং পরের ক্যান্ডেলেও দেখতে পাওয়া যাচ্ছে যে ভলিউম বার খুব কম এবং ভলিউম বার কম কিন্তু এখানে এই আগের রিজেকশন লেভেলটাকেই কিন্তু সাপোর্ট করে দিয়েছে, মানে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে রিয়েক্ট করে প্রাইস কিন্তু ডাউন হচ্ছে। নেক্সট দিনেতে দেখা যাচ্ছে ভলিউম কিন্তু বাড়ছে, দুটো ক্যান্ডেলের ভলিউম বাড়ছে, মানে থার্ড লেভেলেতে এন্ট্রি হতে পারে। তো থার্ড লেভেলেতে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নেব না, যারা ডিপার এন্ট্রি নেয় তারা এই জায়গাতে হয়তো এন্ট্রি নেয়, তো সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরও অনেকটা থেকে যায়। প্রাইস হয়তো বা কোনো সময় হুইপস দেখাতে পারে মার্কেট, আদারওয়াইজ কোনো সময় স্পাইক এসে যেতে পারে, কোনো নিউজ টিউজের জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো সেগুলো বেশিক্ষণ লং লাস্টিং হয় না, যদি না কোনো মানে জব্বর সেরকম নিউজ হয়। তো যাদের লং টার্ম, যে নিউজের লং টার্ম এফেক্ট নেই সেরকম এফেক্ট কিন্তু চটজলদি শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ধরনের চার্ট হয়তো আমরা নাও পেতে পারি। সেক্ষেত্রে যে ব্রেকআউট ক্যান্ডেল মানে সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে যেটা নিচের দিকে নামবে, সেই ব্রেকআউট ক্যান্ডেলটার বডিটা কিন্তু বড় হতে হবে এবং ভলিউমটাও কিন্তু অনেকটা বড় হতে হবে। এই দুটো যদি ম্যাচ করে যায়, এটা দুটো ম্যাচ করলে তবেই শুধুমাত্র আমরা এইখানে এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করব। তা কখন এন্ট্রি নেব? নিশ্চয়ই নেক্সট ক্যান্ডেলে। অনেকেই বলে থাকে যে নেক্সট ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি। নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিলে হতে পারে প্রাইস সরাসরি নিচের দিকে চলে যাবে, যদি এখানে বিগ প্লেয়ার্সরা অনেকটা টাইম ধরে ভ্যারাইটিস প্রাইসে সেল জেনারেট করে, তাহলে কিন্তু আমরা এখানে প্রফিটেবিলিটি দেখতে পাবো এবং একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত টার্গেট বুক করতে পারবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রাইস আবার ঘুরে কিন্তু সাপোর্ট লেভেলে গেছে। আমাদের যেটা জায়গা, সাপোর্ট লেভেল থেকে যখন প্রাইস আবার নিচের দিকে নামবে তখন আগের ক্যান্ডেলের যে মানে ক্লোজিং পয়েন্ট, আগের ক্যান্ডেলের যে নিচের যে বডিটা, নিচের বডির যে হায়ার নয় লোয়ার উইক, সেখানে তো অ্যাকচুয়ালি প্রাইসটা এখানে নিচের দিকে নেমে যাচ্ছে, সুতরাং আমরা লোয়ার উইক্সটাকে নেব। বা এটার যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এটার ওপেনিং পোর্শনটাকে নেব, আর যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটার ক্লোজিং পয়েন্টটাকে নেব। তো যাই হোক, একদম লোয়েস্ট পয়েন্টটাকে আমরা ধরবো এন্ট্রি পয়েন্ট হিসেবে, যখন এই ক্যান্ডেলের সাপোর্ট লেভেল থেকে পুল ব্যাক হয়ে আসা যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের বডি যখন আস্তে আস্তে এই প্রাইস লেভেলটাকে ছাড়াবে তখন এই পয়েন্টে আমরা এন্ট্রি নিতে পারি। এখানে যে লেভেলিং করা আছে সেই পয়েন্টে আমরা এন্ট্রি নিতে পারি এবং এই ক্যান্ডেলটা অবশ্যই এখানে এন্ট্রি তো নেওয়াই যায়, আর এইখানে সাপোর্ট লেভেলের ওপর থেকে কিছুটা দূরেতে সাপোর্ট লেভেলটাকে যদি আমরা মার্ক করে দিই, সাপোর্ট লেভেলটাকে আগে মার্ক করে দিই, সাপোর্ট লেভেলটাকে মার্ক করে দেওয়ার পর সাপোর্ট লেভেল থেকে একটু ওপরে আমরা স্টপ লস ধরবো। এখন স্টপ লস দেওয়ার পর আমাদের কিছু সময় ওয়েট করতেই হবে। তো সেক্ষেত্রে প্রাইস কতটা নিচের দিকে নেমে আসছে সেটা দেখতে হবে, এই ক্যান্ডেলের বডিটাকে জাস্টিফাই করতে হবে। যদি দেখা যায় এখানে 1 থেকে 2 দিন এই রেঞ্জের মধ্যেই প্রাইস ঘোরাফেরা করছে, স্ট্র্যাটেজি আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। যদি এই রেঞ্জের মধ্যেই ক্যান্ডেল ঘরগুলো ঘোরাফেরা করতে থাকে তাহলে কিন্তু আমরা এই জায়গাতেই বেরিয়ে চলে আসব, সামান্য ওপরের দিকে এন্ট্রির থেকে সামান্য প্রফিট পেলে। আদারওয়াইজ আমরা যদি ওয়েট করি তাহলে হয় প্রাইস আবার ওপরের দিকে ঘুরে যেতে পারে, আবার নিচের দিকে নেমেও আসতে পারে। তো যদি এই ক্যান্ডেলের বডি বড় হয় বা এখানে ভলিউম বড় হয় বা ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু নিচের দিকে প্রাইস ফল করবে এবং যতক্ষণ পর্যন্ত প্রাইস ফল করবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু টার্গেটটাকে ট্রেল করে করে যেতে পারি ইন্ট্রাডে এর ক্ষেত্রে। আর ফিউচার অপশনসের ক্ষেত্রে, MCX ট্রেডিংয়ের ক্ষেত্রে বা আমরা যদি কারেন্সি মার্কেটে ট্রেড করি তাহলেও আমরা কিন্তু এটা ট্রেল করে করে যেতে পারি। আদারওয়াইজ যদি ইন্ট্রাডে হয় সেক্ষেত্রে কিন্তু শর্ট সেলিং আমরা একদিনের জন্য ট্রেল করে করে যেতে পারি। এইভাবে আমরা কিন্তু পারফেক্ট এন্ট্রি পেতে পারি। আর পারফেক্ট এক্সিটের ব্যাপারে তো আমি আগেই কথা বলে দিয়েছি, সুতরাং সে ব্যাপারে মানে আমাদের যে
কি বলবো, পারফেক্ট এন্ট্রি যেমন একটা পারফেক্ট জায়গার থেকে নিতে হবে, সেরকম পারফেক্ট এক্সিটও আমাদের কিন্তু প্রি প্ল্যান্ড থাকবে এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা এক্সিট করব। যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড ছেড়ে বেরিয়ে আসবো না। আদারওয়াইজ আমাদের স্মল প্রফিট হবে, বিগ লস বুক হতে পারে, এই ধরনের প্রবাবিলিটিগুলো গ্রো হয়ে যাবে। আমাদের টার্গেট হলো যে বিগ প্রফিট এবং স্মল লস, এটাই আমাদের টার্গেটটাকে ফুলফিল করবার মতো একটাই রাস্তা। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।